ঝড়ের বেগে কালো ল্যান্ড ক্রুজারটা ঢাকার দিকে ফিরছে। রাত ৯টা বাজে। গাড়িটা এখন সিরাজগঞ্জে ঢাকার দিকে যাচ্ছে। ড্রাইভিং সিটে অনেক বছর পর যে বসে আছে তার ভিতরে ঝড় সহজেই অনুমেয় তার গাড়ি চালানো স্পিড দেখে। আর কেউ না বুঝলেও অনেক বছর ধরে তার গাড়ি চালানো ড্রাইভার বাহার পাশের সিটে বসে ঠিকই বুঝতে পারছে। বাহার সিট বেল্টটা বেঁধে শক্ত হয়ে বসে আছে। মনে মনে যত দোয়া দরুদ জানে সব আওড়াচ্ছে। গাড়ি কখন যে বেসামাল হয়ে অ্যাক্সিডেন্ট করে স্যার। বাহার সেই আতঙ্কে অস্থির হচ্ছে। তার স্যার কেন আজ এরকম আচরণ করছে এ মুহূর্তে সে ছাড়া আর কেউ জানে না। আজ যে ঘটনা স্যারের সঙ্গে ঘটে গেল এরকম কোনো কিছুর জন্য স্যার কোনোভাবেই প্রস্তুত ছিল না। আসলে সব কপালের লিখা। তা না হলে কি স্যার হঠাৎ এরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে যাবেন? পুরো সিনেমার মতো ঘটনা ঘটে গেল স্যারের সাথে। বাহার এবার পিছনে তাকালো। পিছনে ফিরতে তার খুব অস্থির হচ্ছে। কারণ পিছনের সিটে যে বসে আছে স্যারের পাশে বসে তার দিকে তাকাতে বাহারের খুব দ্বিধা কাজ করছে। কিন্তু তার মনে হচ্ছে পিছনে যে বসে আছে তার কোনো একটা সমস্যা হচ্ছে। অনেক বছর সে গাড়ি চালায়। সামনের সিটে বসে থেকেও পিছনের সিটে কেউ মনে মনে গাড়ি থামানোর কথা চিন্তা করলেও তা কেন জানি মনে হয় সে বুঝতে পারে আজ এই মুহূর্তের পিছনের সিটে যে বসে আছে তাকে সে মাত্র কয়েক ঘন্টা আগে দেখেছে। বাহার এখন শিওর যে পিছনে সমস্যা হচ্ছে এবং বমি করতে চাইছে। মনে হয় বাহার স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, মুখ কিছু বলতে পারছে না। স্যার সে জমের মতো ভয় পায়। যদি স্যার খুব হাসি খুশি মানুষ, কোনোদিন কাজের লোকজনের সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি বাহার। স্যারের বাসায় আছে সে আজ অনেক বছর। যখন সে আসে তখন তার বয়স ছিল ১৫-১৬ বছর। বাসার ফরমাইশের কাজ করত। দোকান থেকে যখন যা আনা, স্যারের আব্বার শরীর টিপে দেওয়া, বাগান পরিষ্কার করা, গাড়ি ধোয়া। একদিন গাড়ি ধোয়ার সময় গাড়ি স্টিয়ারিং ধরে গাড়ি চালানোর ভঙ্গি করছিল, তখন স্যার দেখে ফেলেছিল। খুব ভয়ে ভয়ে সে গাড়ি থেকে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। স্যার হেসে বললেন, সেই দিন গাড়ি চালাতে চাস নাকি? বাহার চুপ করে মাটির দিকে তাকিয়েছিল। তখনই স্যার ড্রাইভার নিয়ামত চাচাকে ডেকে বলল, তোমার ভাইয়ের ছেলে? না, এটা নিয়ামত। স্যার, আমার ভাইয়ের ছেলে। ও মনে হয় গাড়ি চালানোর খুব শখ। এক কাজ করো, ওকে হাবিজাবি কাজ না দিয়ে ড্রাইভিং শেখাও। যে কাজটা ভালোবাসা নিয়ে করবে সেই কাজটা করতে দেওয়াই ভালো। ভবিষ্যতে ড্রাইভার আরো দরকার হবে। আমার ঠিক আছে। সেই থেকে সে নিয়ামত চাচার কাছে গাড়ি চালানো শিখেছে। আজ অনেক বছর সে বড় স্যারের গাড়ি চালায়। অবশ্য বাসায় এখন স্যারের গাড়ি ছাড়া অন্য গাড়ি বের হয় না। হঠাৎ হঠাৎ স্যারের আব্বা ডাক্তারের কাছে গেলে অন্য গাড়ি যায়, সেটা চালায় নিয়ামত চাচা। ছেলে তারই চাচাতো ভাই সবুজ। সে এই বাসায় আসার পর স্যারের বাসায় একরকম ছিল, এখন আরেক রকম। হঠাৎ বাহা বুঝতে পারছে এখন গাড়ি থামাতে বলতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। বাহার কিছু বলার আগেই নওশাদ আজমি গাড়ি সাইড করে আচমকা ব্রেক করলো। বাহার বিদ্যুতের বেগে সামনের সিট থেকে নেমে পিছনের দরজা খুলে দিল। পিছনের সিটে সে বসেছিল। গাড়ি থেকে নামতেই হড়হড় করে বমি করে দিল। এই অবস্থায় হবে বাহার আগেই বুঝেছিল। মানুষটা বমি করে যাচ্ছে, গাড়িতে উঠে অভ্যাস নাই। এসি গাড়ি অনেকেই সহ্য করতে পারে না। নওশাদ আজমি দরজা খুলে নামলেন। সামনের রাস্তার একটা টং দোকান
দেখা যাচ্ছে। বাহার কাছে এসে বলল, স্যার, এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এসব এলাকা ডাকাতি হয়। বাহারের দিকে চোখ তুলে তাকালো নওশাদ। গাড়িতে পানির বোতল আছে? আছে স্যার। আনতেছি। বাহার দৌড় দিল পানির বোতল আনতে। শোন, বোতল আমাকে না, বমি করছে যে তাকে দাও। নওশাদ রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে ঢুকলো। সিগারেট কিনে রাস্তার পাশে দাঁড়িয়ে জ্বালালো। আজ অনেক বছর পর সে সিগারেট খাচ্ছে। গীতটাকে ছেড়ে যাওয়ার পর সে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি। দীর্ঘশ্বাস ফেলে পিছনে তাকাতেই অন্ধকার দেখা যাচ্ছে ড্রাইভার বাহার বোতল থেকে পানি ঢালছে আর যে বমি করছে সে মুখ ধুচ্ছে। হঠাৎ একটা গাড়ির হেডলাইন এর আলো পড়তেই সে এই প্রথম মানুষটার মুখটা দেখল। নওশাদ একটা ধাক্কা মতো খেলো। এত সুন্দর একটা মুখ, এত মায়া করার চোখ, ঠিক যেন গীতারার চোখগুলোর মতো। প্রথম যখন দেখেছিলে এক ঝলক বোরখার আড়ালে চেহারা সে দেখতে পায়নি। নেকাবের মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। তখনই তার মনে হচ্ছিল এই চোখ সে কোথাও দেখেছে, খুব চেনা চোখ। এখন সে বুঝতে পারছে এই চোখ তো তার, গীতের চোখের মতো, পুরাই যেন গীতের চোখ দুটো দেখতে। অবাক হয়ে তাকিয়ে আছে। নওশাদ মেয়েটির বোরখা খুলে ফেলে দিল। বোরখা মনে হচ্ছে বমি লেগেছে। অতি সাধারণ একটা সালোয়ার কামিজ পরা, কিন্তু এ কি? মেয়ে তো বয়স নিতান্তই কম, 25 ও হবে না হয়তো। অসম্ভব রূপবতী একটি কম বয়সী মেয়ে। কেউ তো সে দেখছে সামনে। নওশাদ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ড্রাইভার বাহার ও অবাক চোখে তাকিয়ে আছে মেয়েটির দিকে। নওশাদ এর খুব অস্বস্তি হচ্ছে। সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে গাড়ি চালাচ্ছিল। সন্ধ্যা ঘটার পর তার মাথা কোনোভাবেই কাজ করছে না। কিন্তু বোরখার আড়ালে যে নিতান্তই বাচ্চা বয়সী একটি মেয়ে ছিল সে ঘুণাক্ষরে টের পায়নি। নওশাদ বাহারকে ডাক দিল। বাহার একটু হকচকিয়ে গেল। দৌড়ে সে নওশাদের কাছে এসে দাঁড়ালো। বাহার ওনাকে জিজ্ঞাসা করে এসে কিছু খাবে কিনা। জি স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম, খাইলে বমি হবে বলছে। মেয়েটি ওড়না কোনা দিয়ে মুখ মুছে ওড়না দিয়ে গা ঢেকে দাঁড়ালো গাড়ির পাশে। নওশাদ অন্যদিকে সিগারেট শেষ করলো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে গাড়িতে গিয়ে উঠল। বাহারকে ইশারা করলো এখন ড্রাইভ করতে। নিজের সামনের সিটে বসলো। মেয়েটিকে গাড়িতে বসিয়ে এসে বাহার গাড়ি স্টার্ট দিল। জানালা খুলে রাখো, ওনার মনে হয় খারাপ লাগছে। বাহার অবাক হলো। স্যার কখনো গাড়ির জানালা খুলে রাখে না। ধুলোবালি সহ্য হয় না স্যারের। বাহার সবগুলো গ্লাস নামিয়ে দিল। তীব্র গতিতে গাড়ি ছুটে আসছে ঢাকার দিকে। নওশাদ চোখ বন্ধ করে চিন্তা করছে আজকের দিনটার কথা। তার জীবনে এরকম একটা সিনেম্যাটিক ঘটনা ঘটে যাবে সে কখনো কল্পনাও করেনি। জীবন থেকে আজ পর্যন্ত দুহাত ভরে দিয়েছে বন্ধু পরিচিত মহলে। সে পরিচিত সেলফ মেড পার্সন হিসেবে। একসময় শূন্য হাতে জীবন শুরু করেছিল সে। আজ সে বিশিষ্ট ব্যবসায় নওশাদ আজমি, ব্যবসায়ী মহলে যার উচ্চ স্থান, একজন সিআইপি। একটা সময় নিজের কিছুই ছিল না তার। সঙ্গে ছিল শুধু গীতি, তার গীতি আরা। ক্যাডেট কলেজে ক্লাস 7-এ দ্বিতীয় প্যারেন্টস ডে প্রথম দেখা গীতির সঙ্গে তার। গীতি এসেছিল তার বাবা মায়ের সঙ্গে। বড় ভাই ফাহিমের, যে কিনা নওশাদ এর 2 ক্লাস সিনিয়র ছিল, যাকে দেখতে প্রতিটা প্যারেন্টস ডেতে গীতি আসতো তার পরিবারের সঙ্গে। নওশাদ গীতিকে
দেখতো ক্লাস 8-এ যখন পড়ে গীতির সঙ্গে প্রথম কথা হয়, পরিচয় হয়। ওরা ক্লাসমেট ছিল। নওশাদের ক্লাসমেট ক্লোজ ফ্রেন্ড মুহিত ছিল গীতির ফুফাতো ভাই। তার কাছেই প্রথম নওশাদ গীতিকে পছন্দ করে সে কথা জানিয়েছিল। এর পরপরই দুটো প্যারেন্টস ডেতে গীতি আসে। মুহিবের কাছ থেকে জেনেছিল সে গীতি টাইফয়েড হয়েছে। পরে ছুটিতে মুহিতদের ঢাকায় বাসা বেড়াতে এসেছিল নওশাদ। নওশাদের বাবা পোস্টিং তখন খুলনায়। অনেক আবদার করে সে একা ঘুরতে এসেছিল ঢাকার বন্ধুর বাসায়। শুধু গীতির জন্য আসা। গীতিকে নিজের মনের কথা বলছিল নিজেই। মুহিদের কাছ থেকে আগেই জেনেছিল গীতি কেউ একজন তাকে দেখার জন্য প্রতি মাসে অপেক্ষা করে ক্যাডেট কলেজে বসে। গীতিও পছন্দ করে নওশাদকে। কৈশোরের প্রেম কেউ কাউকে ফিরিয়ে দিতে পারেনি। সেই থেকে নওশাদ আর গীতি একসঙ্গে জীবনের প্রতিটি দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নিয়েছে। সিনিয়র ভাইয়ের বোনকে পছন্দ করার জন্য কত নিদারুণ যন্ত্রণা ভোগ করেছে ক্যাডেট কলেজে নওশাদ। সেটা গীতিককে বলতে পারেনি কষ্ট পাবে বলে, কিন্তু তবু সে গীতির প্রতি আগ্রহ এক বিন্দু হয়রানি। খুব ইচ্ছে ছিল পাইলট হবে, এয়ারফোর্সে যাবে, কিন্তু গীতির কাছ থেকেই শুনেছিল তার মায়ের শখ ইঞ্জিনিয়ার পাত্রের কাছে মেয়ে বিয়ে দিবে তিনি। নিজের স্বপ্নকে বাদ দিয়ে সে পাওয়ার জন্য বুয়েট আর্কিটেকচার ভর্তি হয়েছিল। কিন্তু তবুও গীতি বাবা মায়ের মন মতো হয়ে উঠতে পারেনি। থার্ড ইয়ারে পড়ার সময় তারা গ্রিন কার্ডধারী খালাতো ভাইয়ের সাথে গীতির বিয়ে ঠিক করে ফেলে। অনেক চেষ্টা করেছিল গীতির বিয়েটা আটকানোর, কিন্তু পারেনি। ততদিনে গীতি বড় ভাই ও রওশন আর গীতির ব্যাপারটা মেনে নিয়েছিল, কিন্তু তার কথা গীতি বাবা মা কানে তুলেনি। অবাধ্য বিয়ে ডেট ঠিক হয়ে যাওয়ার পর গীতি বাসা থেকে পালিয়ে চলে আসে নওশানের কাছে। নওশাদ তাকে ফিরিয়ে দেয়নি। সেই মুহূর্তে গীতিকে বিয়ে করে সে। গীতির বাবা মা অনেক ঝামেলা করে, কিন্তু নওশাদ এর বাবা মা গীতিকে বউ হিসেবে মেনে নেয়। নওশাদের বড় বোন আর বোন জামাই সবচেয়ে বেশি সাহায্য করে গীতির বিষয়। প্রথম 6 মাস গীতি ছিল নওশাদের বড় বোনের বাসায়। তারপর নওশাদের মিরপুর বাসায় গীতি থাকতো। নওশাদের মা সারা জীবন 12 মাসে রোগী ছিল। গীতির শাশুড়ি সেবা করত খুব। নিজের পড়াশোনার এর ফাঁকে সংসার সামলাতে হতো গীতিকে। নওশাদের পড়াশোনা যখন শেষ হলো, 4 বন্ধু মিলে আর্কিটেকচার ফার্ম খুলে তারা। নওশাদের বাবা ছিল সাব রেজিস্ট্রার। অনেক অবৈধ টাকা তিনি যে গড়েছিলেন ভার্সিটি পড়া অবস্থায় নওশাদ বুঝতে পারে। তখনই রিটায়ার্ড করে বাবা ঢাকা মিরপুর নিজেদের 4 তলা বাড়িতে এসে উঠে। নওশাদ জানতো না ঢাকা শহরে তাদের নিজেদের বাড়ি আছে। বাবা মায়ের বড় ছেলে হলে বাবার সঙ্গে নওশাদের এর হৃদয়ত্ব বা সখ্যত্ব তৈরি হয়নি। সে সবসময় বাসার বাইরে বাইরে ছিল। নওশাদের ছোট আরো 2 ভাই, তারা তখন কলেজ ভার্সিটিতে পড়ে। একদিন এক ক্যাডেট কলেজের বন্ধু পরামর্শে সে গার্মেন্টস ব্যবসা আগ্রহী হয়ে ওঠে। তখন দেশে গার্মেন্টস ব্যবসা উল্কার বেগে এগিয়ে যাচ্ছে। নওশাদ এর কাছে টাকা ছিল না। গীতি তার গহনা বিক্রি করে টাকা দেয়। শাশুড়ির কাছ থেকে অনেক গহনা পেয়েছিল গীতি। শাশুড়ির অনুমতি নিয়ে বিক্রি করেছিল সব। ততদিনে নওশাদের অসুস্থ মা গীতি বলতে অজ্ঞান। তিনি গীতির কাছ থেকে শুনে নিজের নামে অনেক জমি ছিল, সেগুলো বিক্রি করে টাকা নওশাদ এর হাতে তুলে দেয় ব্যবসার জন্য। নওশাদের ভাগ্য ছিল সুপ্রসন্ন। এক গার্মেন্টস ব্যবসা করে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 5 বছর সে অনেক উপরে উঠে যায়। এর পিছনে ছিল তার দিন রাতে পরিশ্রম। ততদিনে
গীতি আর তার কোলে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান, তাদের ছেলে নিশাল। নওশাদ গার্মেন্টস ব্যবসার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসাও শুরু করে, সেখানেও সে সফল। ঢাকার নামকরা হাউজিং কোম্পানি তার, আর সে একজন সফল গার্মেন্টস, রিয়েল এস্টেট, সিরামিক্স ব্যবসায়ী। স্বপ্নের মতো উত্থান তার সফলতার। বাবার মিরপুরের বাড়ি ছেড়ে বহু বছর আগেই বাবা মা কে নিয়ে বনানীর প্রাসাদের মতো বাড়িতে এসে উঠে সে। অসুস্থ মা তার সাফল্যের কিছু অংশ দেখেই মারা যায়। ভাইরা একজন তার ব্যবসায় জড়িত, ছোট ভাইটা ডাক্তার। বৃদ্ধ বাবা আছে তার সঙ্গে, জীবন তাকে উজাড় করে দিলেও কেড়ে নিয়েছে তার জীবনের সবচাইতে বড় সুখ, সবচাইতে বড় প্রেরণা, তার ভালোবাসা, তার গীতিকে। 6 বছর আগে গীতি তাকে একা করে না ফেরার দেশে চলে যায়। সেই থেকে নওশাদ এক নিঃসঙ্গ মানুষ। বৃদ্ধ বাবা, একমাত্র ছেলে নিশাল কে নিয়ে এখন তার জীবন। টাকার পিছনে, সাফল্যের পিছনে ছুটে নিজের ভিতরের কষ্ট, একাকিত্বটাকে লুকিয়ে রাখে সযত্নে। গীতি তার সব আনন্দ সুখ নিয়ে চলে গেছে, কিন্তু গীতি যেমন চাইতো নওশাদ ভালো থাকুক, নওশাদ তখন নিজেকে সেভাবে রাখে। এই যে আজ সিগারেট খেলো গীতি, যাওয়ার পর এই প্রথম সিগারেটে হাত দিল। গীতি থাকতে কত বাধা দিত, বকাঝকা, রাগারাগি করতো, কিন্তু নওশাদ শুনেনি। কিন্তু গীতি চলে যাওয়ার পর সে গীতির ইচ্ছে মতো জীবনটা কাটায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিসেব করে খাওয়া, রাত 10টার মধ্যে বাসায় ফিরে আসে। যত ব্যস্ত থাকুক, আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া, সপ্তাহ একটা দিন বৃদ্ধ বাবার সঙ্গে বসে সময় কাটানো, এখন সব করে নওশাদ। গীতির হাতে গড়া সাজানো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখে। ওর আশেপাশে ওর সবাই ভেবেছিল গীতি যাওয়ার পর ও ভেঙে পড়বে, কিন্তু নওশাদ গীতি স্বপ্নগুলো কাছ থেকে শক্তি নিয়ে নিজেকে পাথরের মতো শক্ত করে রেখেছে। শুধু ছেলেটার মনের কাছে ঘেঁষতে পারেনি। মায়ের কাছে ঘেঁষা নিশাল মায়ের মৃত্যুর পর বাবার কাছে আসেনি। কোথাও ছেলেকে বুকে জড়িয়ে ধরে জীবন কাটাবে না, সেই ছেলে 5 বছর আগে ক্যাডেট কলেজে চলে যায়। নওশাদের কোনো ইচ্ছে ছিল না ছেলেকে নিজের কাছ থেকে দূরে করার, কিন্তু ছেলে জিদ করে বসেছিল। এটা নাকি তার মায়ের ইচ্ছে ছিল। অজ্ঞাত নওশাদকে রাজি হতেই হলো। ছেলে ক্যাডেট কলেজে 3 মাসের কিছুদিনের জন্য আসে ছুটিতে বাসায়। তখন কখনো কখনো জোর করে ছেলেকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যায় সে। কোনো কোনো ছুটিতে পড়াশোনার বাহানা দেখিয়ে ছেলে যেতে চায় না। নওশাদ হাজার চেষ্টা করেও ছেলের মনের কাছে ঠাঁই পায় না। এটা তার বড় আক্ষেপ। হঠাৎ গাড়ি জোরে ব্রেক ধরাতে নওশাদ এর ভাবনায় ছেদ পড়ল। কি হলো বাহার? স্যার, ওনার মনে হয় আবার বমি হবে। ও আচ্ছা, আপনি কি বেশি খারাপ লাগছে? সামনে বসে নওশাদ প্রশ্ন করল। পিছনে কোনো সাড়া শব্দ নেই। নওশাদ উত্তরের অপেক্ষা করল না। বাহারের দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে ঢাকা পৌঁছাতে? স্যার, আমরা উত্তরায় ঢুকবো এখন আবদুল্লাহপুর সামনে। মেয়েটির চোখে মুখে পানি দিল জানালা দিয়ে মাথা বের করে। এখন ঠিক আছেন? জি। এই প্রথম মেয়েটির গলার শব্দ শুনল নওশাদ। স্টার্ট করো। বাহার গাড়ি স্টার্ট করলো, কিন্তু তার মনে একটা বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্যার কি এই মেয়েকে নিয়ে বাসায় যাবে, নাকি আর কোথাও ব্যবস্থা করে দিবে? কিন্তু এই প্রশ্ন করার সাহস ওর মনে জীবনেও আসবে না। গাড়ি উত্তরা দিয়ে বনানীর দিকে এগিয়ে যাচ্ছে। নওশাদ এখনই কিছু বলছে না। বনানী ফ্লাইওভারের উপর এসে বাহার অনেক সাহস সঞ্চয় করে নওশাদকে প্রশ্ন করে ফেলল, স্যার কোথায় যাবে? কোথায় যাব মানে? এত রাতে আর কোথায় যাওয়ার কথা নাকি? বাসায় যাব। না মানে স্যার, ওনাকে নিয়ে বাসায় যাব? বাহার, সবাই বাসায় যাবে স্যার। গাড়ি কিছুক্ষণ পরে বনানী কবরস্থান রোড পার হয়ে নওশাদের 4 তলা বাড়ি গীতিময় এসে ঢুকলো। গাড়ি থামতে কেয়ারটেকার রিয়াজুল দৌড়ে এসে দরজা খুলে দিল। নওশাদ গাড়ি থেকে নেমে রিয়াজুলকে উদ্দেশ্য করে বলে, রিয়াজ, পিছনে বসা ওনাকে দোতলা গেস্ট রুমে নিয়ে যাও।
আনারের মাকে ডেকে বলো ওনার দেখাশোনা করতে। জি স্যার। ততক্ষণে মেয়েটি গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। রিয়াজুল মেয়েটির উদ্দেশ্য করে বলে, আপনি আমার সঙ্গে আসুন। মেয়েটি মাথা নিচু করে রিয়াজুলের পিছনে এগিয়ে যাচ্ছে। নওশান পিছন থেকে ডাকলো, শুনলো আপনার নামটা ভুলে গেছি। মেয়েটি দুবার নওশাদের দিকে এগিয়ে এসে মাথা নিচু করে বলল, জি। হেরা। হেরা পবিত্র মক্কা নগরী হেরা গুহার নামের নাম। নওশাদ অবাক হয়ে দেখছে মেয়েটির চোখ দুটো বড় বড় পাপড়ি, অবিকল গীতির চোখ। মনে হচ্ছে গীতি তাকিয়ে আছে ওর দিকে। এটা কি ওর মনের ভুল? বুঝতে পারছে না। কি অপরূপ সুন্দর একটা গোল মুখ, ধারালো না, গ্রাম্য একটি মেয়ে, কিন্তু চোখের চাউনি কত গভীর। ঠিক আছে, রিয়াজের সঙ্গে যান আপনি। জি। বলে হেরা এগিয়ে যাচ্ছে। আবার পিছনে ডাকলো নওশাদ, আর একটা কথা, আপনার বয়সটা কত বলবেন কি? নওশাদ দিকে না তাকিয়ে হেরা বলল, এবছরই 22 হবে। নওশাদ একটা ধাক্কার মতো খেলো। তার মনে হচ্ছে সে ভুল শুনছে। মুখে শুধু বলল, ঠিক আছে যান।